প্রিয় দর্শকবৃন্দ, বিবিসি বাংলার বিভিন্ন পত্রিকা পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সমসাময়িক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। আজকের আলোচনার টপিকগুলো তুলে ধরব দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর শিরোনাম থেকে। আজকের আলোচনার টপিকগুলো হলো: 1. দিল্লির নজর মংলা বন্দরে, নয়া দিগন্ত। 2. মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী, কালের কণ্ঠ। 3. পুলিশের গুলিতে পুলিশ নিহত, বাংলাদেশ প্রতিদিন। 4. NTMC close access of RAB 6 ATU for selling personal data, নিউ এজ। 5. অস্ত্র না কেনায় যুক্তরাষ্ট্রের গোস্বা, দেশ রূপান্তর। 6. আগামী 3 বছরে সরকারের ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়াবে, বণিক বার্তা। 7. পাচারের ঘটনা বেড়ে দ্বিগুণ, যুগান্তর। 8. গোপালগঞ্জ অ্যাডমিন টেক ওভার বেনজির 621 বিঘা সাবানা রিসর্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। 9. লেগুনা থেকে বেপরোয়া তোলাবাজি, মানব জমিন। 10. মিঠাপানি মাছ আহরণে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়, প্রথম আলো। চলুন শুরু করি আমাদের প্রথম পত্রিকা পর্যালোচনা। দিল্লির নজর মংলা বন্দরে, নয়া দিগন্ত। নয়া দিগন্তের এই প্রতিবেদনে বলা হচ্ছে, কৌশলগতভাবে অবস্থিত মংলা বন্দর পরিচালনার জন্য চীনের প্রচেষ্টার মাঝে ভারত ও বাংলাদেশের মংলা বন্দর পরিচালনা এবং সেখানে একটি নতুন টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। ইরানের চাবাহার বন্দর এবং মিয়ানমারের সিতোয়ে বন্দরের অপারেশনাল অধিকার ইতিমধ্যে ভারতের রয়েছে। এটি পেলে তা হবে ভারতের প্রতিবেশী এলাকার তৃতীয় বিদেশি বন্দর পরিচালনার অধিকার। ইকোনমিক টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যম এই রিপোর্ট প্রকাশ করেছে। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ সফল হলে নয়াদিল্লি ভারতের নিকটবর্তী এলাকায় চীনের ক্রমবর্ধমান কৌশলগত উপস্থিতির প্রতি ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। সেই সাথে ভারত মহাসাগর অঞ্চলের পশ্চিম এবং পূর্ব উভয় অংশে বন্দর পরিচালনার নিরাপত্তা সুবিধা পাবে দিল্লি। বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশ অংশীদারিত্বের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হতে পারে। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী, কালের কণ্ঠ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গতকাল সকাল 11:51 স্থানীয় সময় নয়াদিল্লির ভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। প্রধানমন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব মুক্তেশ পরদেশি, বাংলাদেশ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা আজ রবিবার সন্ধ্যা 7:20 রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দিবেন। সোমবার রাত 8টায় বাংলাদেশ সময় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। পুলিশের গুলিতে পুলিশ নিহত, বাংলাদেশ প্রতিদিন। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। গত রাত ঠিক 12টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে এই ঘটনা ঘটে। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, ওই সময় নিহত কনস্টেবল মনিরুল এবং কাউসার আহমেদ ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত ছিলেন। হঠাৎ করে তারা দুজনে নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কনস্টেবল কাউসার নিজের সঙ্গে থাকা রাইফেল দিয়ে গুলি করেন মনিরুলকে। গুলির শব্দে ডিপ্লোম্যাটিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পড়ে থাকে মনিরুলের লাশ। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী কনস্টেবলকে নিরস্ত্র করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। NTMC ক্লোজ অ্যাক্সেস অফ RAB 6 ATU ফর সেলিং পার্সোনাল ডাটা, নিউ এজ। দ্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC তাদের প্ল্যাটফর্মে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন RAB 6 এর প্রবেশ বন্ধ করে দিয়েছে। তাদের কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রায় 15,000 মানুষের ব্যক্তিগত তথ্য, যার মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, কল রেকর্ডিং, সিম কার্ডের বিস্তারিত, এসব অপরিচিত মানুষদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছে NTMC। এই দুই নিরাপত্তা সংস্থাকে এখন এসব তথ্য সংগ্রহ করতে হবে তাদের হেডকোয়ার্টার্স বা মোবাইল অপারেটরদের কাছ থেকে। NTMCর মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান বলেন, এই দুই এজেন্সি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। নির্ধারিত ব্যক্তি ছাড়া এখন আর অন্য কেউ আমাদের সার্ভারে ঢুকতে পারবে না। অস্ত্র না কেনায় যুক্তরাষ্ট্রের গোস্বা, দেশ রূপান্তর। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে ডক্টর AKM আব্দুল মোমেনের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে পত্রিকাটি। সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2015 সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্ক অবনতি ঘটছে।
যুক্তরাষ্ট্র আমাদের কিছু চুক্তি স্বাক্ষর করতে বলেছিলেন, আমরা সেগুলো করিনি। একাধিক চুক্তি আছে। এসব চুক্তির অন্যতম হলো জিসোমিয়া। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে হবে। দেশটির এই চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমি অস্ত্র কিনে কি করব? আমি তো কারো সঙ্গে যুদ্ধ করব না। সেই যে শুরু, এরপর নির্বাচনের আগে একটু সুযোগ পেয়েছে, একটু ধাক্কা দিয়েছে। আগামী 3 বছরে সরকারের ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়াবে বণিক বার্তা। পত্রিকাটি লিখেছে, বাজেটের আকার বাড়ছে, সে তুলনায় বাড়ছে না রাজস্ব আহরণ। ঘাটতি পূরণে ঋণ নির্ভরতা বাড়ছে সরকারের। 2024-25 থেকে 2026-27 অর্থ বছরের জন্য প্রণীত মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে তুলে ধরা এক প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 3 অর্থ বছরে সরকারের ঋণ বাড়বে 9,09,000 কোটি টাকার বেশি চলতি অর্থ বছরে বাজেটে ঘোষিত স্থিতির তুলনায়। এতে 2026-27 অর্থ বছরে সরকারের মোট ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সরকারি ঋণের এই চিত্রক্রয় উদ্বেগজনক হিসেবে দেখছে অর্থনীতিবিদরা। পাচারের ঘটনা বেড়ে দ্বিগুণ। হুন্ডি, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ অর্থ পাচার। যুগান্তর। দেশ থেকে অর্থ পাচারের ঘটনা দিন দিন বেড়েই চলছে। গত অর্থ বছর 2022-23 তুলনায় চলতি বছরে 2023-24 পাচারের ঘটনা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। মূলত ব্যাংক লেনদেন, হুন্ডি এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এসব ঘটনা ঘটছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের সন্দেহে প্রায় 550 ব্যাংক হিসাব শনাক্ত করা হয়েছে। এর আগের অর্থ বছরে 285 ঘটনার তথ্য বিনিময় হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বিশেষ করে পাওয়া গেছে এসব তথ্য। গোপালগঞ্জ অ্যাডমিন টেক ওভার বেঞ্জির 621 বিঘা সাবানা রিসোর্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। বিস্তারিত বলা হয়, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির রহমান এবং তার পরিবারের মালিকানাধীন সাবান্না ইকো রিসোর্ট এবং ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসক। শুক্রবার রিসোর্টের প্রধান ফটকের সামনে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেয় জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে বিবিসি বাংলার খবরটিও পড়তে পারেন। বেনজিরের রিসোর্ট এবং পার্ক প্রশাসনের নিয়ন্ত্রণে এবং এইসব সম্পত্তির ভবিষ্যৎ কি? লেগুনা থেকে বেপরোয়া তোলাবাজি মানব জমিন। খবরে বলা হচ্ছে, যানজটের হাত থেকে নগরবাসীকে মুক্তি দিতে আগরগ্রস্ত বাংলাদেশ বেতার এবং দ্বাদশ ভবনের পাশ দিয়ে শহীদ শাহাবুদ্দিন রোড থেকে শুরু করে কামাল সরণি হয়ে মিরপুর 2 নম্বর পর্যন্ত তৈরি করা হয় 60 ফিট সড়ক। রোডটিতে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা লেগুনা। এই লেগুনা থেকে লাইনে খরচের নামে বছরে প্রায় 5,50,00,000 টাকা চাঁদা আদায় করে স্থানীয় একটি চক্র। 3 ধাপে এই টাকা তোলা হয়। মিরপুরের মাথায় 500, মাঝে পাবনাগলি এলাকায় 100 আর বেতারের মোড়ে 50। আর এই টাকা না দিয়ে কেউ রাস্তায় গাড়ি নামাতে পারবে না। ফার্মগেট এলাকায় দেলোয়ার হোসেন চুন্নু মিয়ান হয়ে লাইনম্যানরা এই চাঁদার টাকা উঠায়। অপ্রাপ্তবয়সী এসব চালককে কখনো পুলিশ ধরে না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই চাঁদার টাকা থানা থেকে নেতা সবার পকেটে যায়, তাই গাড়ির সামনে লাগানো স্টিকার দেখে কেউ গাড়ি আটকায় না। মিঠা পানি মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। প্রথম আলো। মাছে ভাজায় বাঙালির জন্য এলো একটি সুখবর। মিঠা পানির মাছ আহরণে বিশ্বের 3য় থেকে 2য় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগের বার 2য় অবস্থান থেকে চীন এবং 3য় অবস্থানে নেমে গেছে। এই তালিকায় সবার উপরে ভারত। গতকাল শনিবার জাতিসংঘের খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থার এফএও প্রকাশ করা বিশ্বের মৎস্য বিষয়ক প্রতিবেদন ওয়ার্ল্ড স্টেট অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার 2024 এই তথ্যগুলো উঠে এসেছে। প্রতিবেদনে 2022 সালের তথ্য ব্যবহার করা হয়েছে। প্রায় 2 বছর পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে।